আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটি গঠন হয়ে গেল। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়ে গেল। বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল। সমন্বয়কারীদের রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দল, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজনৈতিক দল। ২৮ তারিখ মানিক মিয়া এভিনিউতে ওদের রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানের কয়েকটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। তার মধ্যে ১ম যে জিনিসটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এই দলের ম্যাক্সিমাম সদস্যদের জাতীয় পতাকার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট দেখলাম। জাতীয় পতাকা মাথায় বেঁধে যখন তারা তাদের দলের স্লোগান দিচ্ছিল, তখন কেমন জানি গুজবাম্প হচ্ছিল শরীরের মধ্যে। মনে হচ্ছিল যে এরাই ভবিষ্যতের নেতা। এরপরে যে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, এদের আসন ব্যবস্থা। স্টেজে কোনো চেয়ার ছিল না। সবাই নিচে বসেছিল স্টেজে, এক কাতারে। মানে কোনো ভেদাভেদ নেই। একক কোনো নেতা নেই। সবাই সমান। দলের একাধিক নেতার গুরুত্ব অনেক বেশি। একক কোনো নেতাকে সেখানে প্রাধান্য দেওয়া হয় নাই। তারপরের যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্টেজের সামনে তারা রেখেছে শহীদ পরিবারদের সদস্যদের সংরক্ষিত আসন। যেখানে সাধারণ শহীদ পরিবারের সদস্যরা সামনের সারিতে বসে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখেছে। তারা দেখেছে তাদের পরিবারের যে সদস্যরা শহীদ হয়েছেন, তারা তাদের আত্মত্যাগ ব্যর্থ যায় নাই। তাদের সেই আত্মত্যাগ তাদের পরিবারের সদস্যদের সম্মান, মর্যাদা সবার সামনের কাতারে নিয়ে এসেছে। তারপরে যে জিনিসটা খুব ভালো লেগেছে, এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণাটা দিয়েছে একজন শহীদের বোন। এই ঘোষণাটা দিতে পারত ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাটা দিতে পারত কোনো বড় কোনো উপদেষ্টা বা বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। বড় কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা সমাজে এমন কোনো ব্যক্তি যাকে সবাই আ এক নামে এক ডাকে চেনে। কিন্তু সেটা না করে শহীদ আ একজন শহীদের বোনকে দিয়ে এটি ঘোষণা দেয়া হয়েছে। এই বিষয়টা ওদের প্রতি আমার ভালোবাসাটা আরো অনেকটা বেড়ে গেল। আরো একটি বিষয় এখানে আমার কাছে ভালো লেগেছে যে এরা এমন কোনো স্পেসিফিক জায়গা থেকে আ কোনো রাজনৈতিক সদস্য তারা আ এড করে নাই। যেমন নতুন দল হলে হয় কি যে বিএনপি থেকে একজনকে নিল, আওয়ামী লীগ থেকে একজনকে নিল। এইভাবে নিয়ে কিন্তু আজ পর্যন্ত কিংস পার্টি বলতে যা হইছে, এটাও একটা কিংস পার্টির মতো অনেকেই বলবে এটাও একটা কিংস পার্টি, কিংস পার্টির আদলেই হচ্ছে। যাই হোক, যে পার্টিই হোক, এই যাবৎ পর্যন্ত বাংলাদেশে এমন কোন দল নেই যেটা কিংস পার্টি না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে যখন প্রেসিডেন্ট জিয়া আসলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও কিংস পার্টি করলেন। তারপরে এরশাদ সাহেব তিনিও কিংস পার্টি করলেন। অর্থাৎ একাধারে যারা জোর করে ক্ষমতায় এসেছে বা কোনো অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে সবাই মোটামুটি কিংস পার্টির আদলেই হয়েছে। সরকারের থেকেই সরকার গঠন করেছে। কিন্তু নাহিদ সরকারের পদ থেকে পদত্যাগ করে সে জনতার কাতারে এসে তারপরে সে স্লোগান দিয়েছে। এই জিনিসটা দারুণ একটা ভাইব তুলেছে সবার মনে। যে ক্ষমতা আগে না, আগে জনতা। এবং ওই যে আরেকটা কথা যেটা বললাম যে একেক দল থেকে একেকজন বিএনপি বা আওয়ামী লীগের কোন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে নেয়া হয় নাই। আরো একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যে প্রত্যেকটা ছেলে বাচনভঙ্গি, কথা বলার স্টাইল,
বক্তৃতা দেওয়ার ঢং, তারা যেভাবে স্টেজে দাঁড়ায়, ডায়াসের সামনে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছিল, মনে হচ্ছিল যে বর্ষিয়ান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলতেছে। এইরকম একটা আত্মপ্রকাশ হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি এরকম একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এইভাবে হবে, এটা একটা ইতিহাস। এর আগে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, কিন্তু এইভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এরকম একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এইভাবে ঘোষণা দিয়ে অনুষ্ঠান করে খুব কমই হয়েছে এত বড় পরিসরে। আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ বা বিএনপির বড় বড় সভা সমাবেশ হইত, তখন বিভিন্ন এলাকা থেকে ব্যানার নিয়ে নিয়ে সেই এলাকার রাজনৈতিক কর্মীরা সেই সবাই জমায়েত হইতো এবং মাইকে বলা হইতো যে ওক এলাকা থেকে ওক এসেছে। ঠিক একই আঙ্গিকে দেখলাম যে এই জাতীয় নাগরিক পার্টিরও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে গাড়ি গাড়ি কর্মী জাতীয় নাগরিক পার্টির এখানে এসে উপস্থিত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এত কর্মী তারা কিভাবে জোগাড় করলো? ভেতরে ভেতরে কিন্তু তাদের ফিল্ড ওয়ার্ক চলতেছে, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক তাদের চলতেছে। তারা আজ থেকে না, তারা অনেক আগে থেকেই এই কাজগুলো সমন্বয় করে করে আসতেছে। তবে একটা জিনিস অনেকেই বলছিল যে ব্যাপারটা যে ব্যাপারটা হয়েছে জুলাই আন্দোলনে, ঢাকা ভার্সিটি ছাত্র সংসদ যে কমিটি হইলো, সেই ছাত্র সংসদ কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে ওইভাবে গুরুত্বপূর্ণ পদে রাখা হয় নাই। এটি নিয়ে তাদের মধ্যে যে গ্যাঞ্জাম হলো, সেই হাতাহাতি হলো, সেই হাতাহাতিতে মধ্যে একজন মারাও গেছে। এই বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত যে আসলে ঘটনাটা কি, ওখানে কি হয়েছিল। কিন্তু দল গঠনের ক্ষেত্রে যেটা দেখলাম যে ডক্টর তাসনিম, জয়া, তারপরে আরো অনেকেই দেখলাম যে ঢাকা ভার্সিটির বাইরে, তারা ছাত্র হিসেবে তাদের অনেকেই দেখলাম যে তারা ঢাকা ভার্সিটির বাইরের স্টুডেন্টও এখানে সম্ভবত কেন্দ্রীয়, আমি যদি ভুল না করে থাকি, মানে প্রথম সারিতে আছে। আমি একটা শঙ্কায় ছিলাম যে এই দল আগামী নির্বাচনে কতগুলো আসন পাবে। অনেকেই বলছে আমাকে, কমেন্টে বলছে এরা একটা সিটও পাবে না, একটা সিটও পাবে না। কিন্তু যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিভিন্ন এলাকা থেকে দেখলাম এবং এদের যে সায়েন্টিফিক ওয়ার্ক চলতেছে প্রত্যেকটা মানে জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলা উপজেলায়, এবং যখন দেখলাম যে সার্জিসকে বাংলাদেশের এক প্রান্তের এক ভাগের দায়িত্ব দেওয়া হলো জনসংযোগের জন্য, হাসনাতকে এক জায়গার দায়িত্ব দিল জনসংযোগের জন্য, এরা খুবই খুবই প্ল্যান করে পুরো বাংলাদেশ এদের গণসংযোগ কিন্তু চলছে পুরো বাংলাদেশে। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের এমন কোনো জনগণ নেই যারা পলিটিক্স সম্পর্কে জ্ঞান রাখে না। গত জুলাই আন্দোলনের পর থেকে সাধারণ মানুষের ভিতরে পলিটিক্স সম্পর্কে একটা ভালো একটা জ্ঞান তৈরি হয়েছে। যে কেউ একেবারে ক্লাস 6, 7, 8, 9 এর স্টুডেন্ট থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত, আগে যারা হয়তো পলিটিক্স নিয়ে মাথায় ঘামাইতো না, এই বিষয়ে তারা চিন্তাই করতো না, এখন প্রত্যেকেই পলিটিশিয়ান, প্রত্যেকেই পলিটিক্স সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে। আমি সাধারণ জরিপ করেছিলাম আমার যারা পরিচিত তাদেরকে, যে আগামীকালকে যদি ভোট হয় তাহলে তো আওয়ামী লীগ আসবে না, খুব স্বাভাবিক। আওয়ামী লীগ ছাড়া যেই কয়টি মার্কা থাকে তার মধ্যে, দল থাকে, তার মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, জামাত ইসলাম আর এই এনসিপি,
এই কয়টা নাগরিক জাতীয় নাগরিক পার্টি, এই কয়টা পার্টির মধ্যে কাকে ভোট দিবেন? যারা দেখলাম যে আওয়ামী লীগার, তারা সবাই বলল তারা বিএনপিতে ভোট দিবে। আবার অনেক বিএনপির অ্যাক্টিভ কর্মী বলছে তারা এনসিপিতে ভোট দিবে। আবার অনেকে বলছে তারা ইসলামী ঐক্য জোটে ভোট দিবে। মজার বিষয় হচ্ছে যে বেশিরভাগ মানুষ বলেছে তারা ইসলামী ঐক্য জোটে ভোট দিবে। তারা অতিষ্ঠ হয়ে গেছে চাঁদাবাজি, ধান্দাবাজি, আ মানে অনিয়ম, দুর্নীতি, এই সমস্ত বিষয় থেকে নাকি তাদের কাছে তাদের যে ধারণা যে ইসলামী ঐক্যজোট তাদেরকে একটা মুক্তি দিতে পারবে। ইসলামী ঐক্যজোট হয়তো তাদেরকে এই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম এই বিষয়গুলো থেকে একটা মানে সম্মুখ মুক্তি, একটা সত্যিকার অর্থে একটা মুক্তি দিতে পারবে। তো ওই যে কথাটা থেকে শুরু করেছিলাম যে এই ছাত্ররা একটা আসনও পাবে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আগামীতে হয়তো বিরোধী দল থাকবে ইসলামী ঐক্যজোট আর প্রধান দল থাকবে এনসিপি, অথবা প্রধান দল থাকবে বিরোধী দল থাকবে এনসিপি, প্রধান দল থাকবে ইসলামী ঐক্যজোট। যে জোয়ার, যে ভোটের আমি যে সাধারণ ১৫০-৬০ জনকে যারা জিজ্ঞেস করছি, আমি আমার চলার পথে আমার সাথে যাদের সাথেই দেখা হয় তাদেরকেই আমি জিজ্ঞেস করি। তো দেখা গেছে আমি আ বিএনপির পক্ষে হয়তো ৫০ জনের মধ্যে বিএনপির পক্ষে আমি পেয়েছি ১০ জনকে। ইসলামী ঐক্যজোটের পক্ষে পেয়েছি ২০ জনকে। আর আ এনসিপির পক্ষে পেয়েছি ৩০ জনকে। এর অন্য কোন পার্টির আর কোন ইয়ে পাইনি এর মধ্যে। কোন অস্তিত্ব পাইনি ৫০ জনের মধ্যে। এরপরে আমি একটা আ আ এটা তো মৌখিক, আমি ভা 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 ভার্বাল কথাবার্তার একটা আ ফলাফল আপনাদেরকে জানালাম। এরপরে আমি ভিডিও করে রাখবো সবার বক্তব্য। সেই বক্তব্য আমি আপনাদেরকে একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো যে কে আসলে কোন জায়গায় তাদের ভোট দেওয়ার মানসিকতা পোষণ করছে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এই ছাত্রদের এই দলটি তারা সম্পূর্ণ সার্থক একটি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদের ১ম আ ফেজটা তারা খুব ভালোভাবে উত্তীর্ণ করেছে। এখন তাদের 2nd ফেজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যত বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবে, তত বেশি মানুষ তাদেরকে চিনবে, জানবে তাদের সম্পর্কে এবং তাদেরকে ভোট দিবে কি দিবে না সেই বিষয়ে তারা চিন্তাভাবনা করবে। আমি একটা কনটেন্টে বলছিলাম যে এই এনসিপি তে একজন ক্যারিশমেটিক রাজনৈতিক ব্যক্তিত্ব লাগবে। যে কিনা দলটার মানে দলটাকে যার লিড দিবে। যেমন আওয়ামী লীগে বঙ্গবন্ধু একজন ক্যারিশমেটিক নেতা। বিএনপিতে জিয়াউর রহমান একজন ক্যারিশমেটিক নেতা। জাতীয় পার্টিতে এরশাদ একজন ক্যারিশমেটিক নেতা। জামায়াত ইসলামীতে গোলাম আজম ছিলেন একজন ক্যারিশমেটিক নেতা। তো এরকম এই এনসিপি তে কে থাকবে ক্যারিশমেটিক নেতা যাকে আ ইয়ে করে ফলো করবে পুরো দল? ওই জায়গায় দেখলাম যে না, এরা শুরু থেকেই তারা ডিটারমাইন্ড যে এখানে কোন একক ব্যক্তিত্বের বা পরিবারতন্ত্রের রাজনীতি এখানে চলবে না। এখানে যে কেউ তার আ রাজনৈতিক প্রজ্ঞা এবং যোগ্যতার বলে সামনে চলে যেতে পারে। এখানে সবাই ক্যারিশমেটিক। এখানে সার্জিসও ক্যারিশমেটিক, নাহিদও ক্যারিশমেটিক, আসনাদও ক্যারিশমেটিক, কাদেরও ক্যারিশমেটিক। এদের প্রত্যেকেই প্রধান হওয়ার একটা যোগ্যতা রাখে। এরা প্রত্যেকেই প্রত্যেককে সম্মান দিয়ে রাজনীতিটা করবে। এবং এই ধরনের একটা রাজনৈতিক অবকাঠামোই গণতান্ত্রিক অ মুক্তির সবচেয়ে বড় পথ। এটাই দরকার ছিল। কারণ পরিবারতান্ত্রিক যখন রাজনীতি হয়ে যায়, তখন একমাত্র সেই উপরের সেই আ প্রধানরাই সমস্ত সুযোগ সুবিধা এবং সবকিছু ভোগ করে। সাধারণ জনগণ ঠোক্গা পায়। আর মিষ্টিটা তারাই খায়। এখন সাধারণ মানুষ এই জাতীয় নাগরিক পার্টিতে এই কারণেই রাজনীতি জয়েন করবে। এদের রাজনীতিতে এই কারণেই জয়েন করবে যে সে জানবে, শুরু থেকেই সে জানবে হয়তো একদিন সেও দেশের প্রধানমন্ত্রী হইতে পারে। ওই নাহিদের ছেলে আবার প্রধানমন্ত্রী হবে বা সার্জিসের ছেলে প্রধানমন্ত্রী হবে বা হাসনাতের ছেলে প্রধানমন্ত্রী হবে। এরকম কোন
প্র্যাকটিস এই দলে থাকবে না। সবচাইতে সুন্দর বিষয় এই রাজনৈতিক দলটির এটি। আপনাদের কাছে জাতীয় আ নাগরিক পার্টির কোন বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে? আর কোন বিষয়টি খারাপ লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।